আমরা আজকে জানব রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা ও রাষ্ট্রবিজ্ঞানকে কি যথার্থ বিজ্ঞান বলা যায়। রাষ্ট্রবিজ্ঞানের একটি সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া কখনো সম্ভব নয়। রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা নির্ধারণ করেছেন। 1. সাবেকি বা ঐতিহ্যমূলক সংজ্ঞা। 2. আধুনিক বা আচরণবাদী সংজ্ঞা। 3. মার্ক্সবাদী সংজ্ঞা। 4. গ্রহণযোগ্য সংজ্ঞা। সাবেকি বা ঐতিহ্যমূলক সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি বা ঐতিহ্যমূলক সংজ্ঞা মূলত রাষ্ট্রকেন্দ্রিক। সাবেকি মতবাদের প্রবক্তারা হলেন বনশুলি, গার্নার, অধ্যাপক গিলক্রিস্ট, কেটেল প্রমুখ। রাষ্ট্রবিজ্ঞানী বনশুলি বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। গার্নার এর মতে রাষ্ট্রকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ। অধ্যাপক গিলক্রিস্ট এর মতে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করে। গেটেল মন্তব্য করেছেন, রাষ্ট্রের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হলো রাষ্ট্রবিজ্ঞান। আধুনিক বা আচরণবাদী সংজ্ঞা। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা বিংশ শতাব্দীর শেষ দিকে রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাকে নাকচ করে দিয়ে ব্যক্তি বা গোষ্ঠীর আচরণকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা হলেন ডেভিড স্টোন, রবার্ট ডাল, ল্যাসওয়েলে, অ্যালান বল প্রমুখ। ডেভিড স্টোন বলেছেন, মূল্যের কর্তৃত্বমূলক বন্টনকে নিয়ে আলোচনা করা হলো রাষ্ট্রবিজ্ঞান। রবার্ট ডাল ও ল্যাসওয়েলে রাজনৈতিক ক্ষমতাকে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু করতে চেয়েছিলেন। ল্যাসওয়েলে বলেছেন, সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করা হলো রাষ্ট্রবিজ্ঞান। অ্যালান বল নির্বাচনী আচরণ, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপ, রাজনৈতিক মতাদর্শতা, ধ্যান ধারণা, দল সংযোগ সাধন প্রভৃতিকে রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজভুক্ত ব্যক্তিদের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। মার্ক্সবাদী সংজ্ঞা। মার্ক্সবাদী রাষ্ট্রবিজ্ঞানীদের মতে সমাজের শ্রেণী সম্পর্ক ও শ্রেণী সংগ্রাম সম্পর্কিত বিশ্লেষণ করা হলো রাষ্ট্রবিজ্ঞান। মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে সমাজের অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করলে তা অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। অর্থনীতি নিরপেক্ষ রাজনীতির আলোচনা বিজ্ঞানসম্মত নয় বলে মার্ক্সবাদীরা দাবি করেন। উপরিক্ত সংজ্ঞাগুলির কিছু গ্রহণযোগ্য দিক থাকলেও যথার্থ বিশ্লেষণে কোনোটাই সম্পূর্ণ নয়। গ্রহণযোগ্য সংজ্ঞা। পরিশেষে রাষ্ট্রবিজ্ঞানের গ্রহণযোগ্য সংজ্ঞা নির্দেশ করতে গিয়ে বলা যেতে পারে, রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞান ভিত্তিক আলোচনার মাধ্যমেই রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে। এখন জানব রাষ্ট্রবিজ্ঞানকে কি যথার্থ বিজ্ঞান বলা যায়। যুক্তিসহ আলোচনা করো। রাষ্ট্রবিজ্ঞানকে যথাযথভাবে বিজ্ঞান বলে অভিহিত করা যায় কি না এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে যথেষ্ট মত পার্থক্য রয়েছে। অ্যারিস্টটল, মন্তেস্কু, বনশুলি, লর্ড ব্রাইস প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান রূপে অভিহিত করেন। অপরদিকে বাকল, কোথ, মেটল্যান্ড এর মতো রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান রূপে মানতে রাজি নন। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে অভিহিত করা যায় কি না তা নির্ধারণ করার পূর্বে আমাদের জানা দরকার বিজ্ঞান বলতে কী বোঝায়। সাধারণভাবে কোনো বিষয়ে সুসংবদ্ধ জ্ঞানলাভকেই বিজ্ঞান বলে অভিহিত করা যায়, অর্থাৎ পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও পর্যালোচনার উপর ভিত্তি করে যদি জ্ঞান লাভ করা যায় তবে তাকে বিজ্ঞান বলা যায়। প্রথমে আমরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে অভিহিত না করার কারণগুলি পর্যালোচনা করব। 1. বিষয়বস্তুর ব্যাপকতার দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান জটিল, পরিবর্তনশীল ও অনিশ্চিত। এই কারণে রাষ্ট্রবিজ্ঞানের কোনো নির্দিষ্ট গবেষণা পদ্ধতি অনুসরণ করা যায় না। 2. অন্যান্য বিজ্ঞানে
তত্ত্ব ও তথ্য উভয়ের উপর সমান গুরুত্ব আরোপ করা হয়, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা তথ্য অপেক্ষা তত্ত্বের উপর অধিক গুরুত্ব আরোপ করেন। 3. যেহেতু রাষ্ট্রবিজ্ঞান সদা পরিবর্তনশীল, সেহেতু রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার বিষয়বস্তু সম্পর্কে কোনো সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়। 4. বিশুদ্ধ বিজ্ঞান মূল্যবোধকে পরিহার করে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীরা তাদের আলোচনায় ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় ইত্যাদির কথা বলেন, অর্থাৎ মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করেন। 5. প্রাকৃতিক বিজ্ঞানে পরীক্ষাগারে একই বস্তু নিয়ে নানাভাবে পরীক্ষা করা যায়। বিজ্ঞান পরীক্ষার ফলাফলের মধ্যে সর্বজনীনতা থাকে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থার পার্থক্য, রাজনৈতিক আদর্শের বৈচিত্র্য, সামাজিক কাঠামোর বৈসাদৃশ্য, রাজনৈতিক ঐতিহ্যের তারতম্য ইত্যাদির জন্য এক দেশের রাজনৈতিক গবেষণার ফল অন্য দেশে সার্বিকভাবে প্রয়োগ করা অসম্ভব। এবার তাহলে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলে অভিহিত করার কারণগুলি জানা যাক। 1. অন্যান্য বিজ্ঞানের ন্যায় রাষ্ট্রবিজ্ঞানও পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণী বিভক্তিকরণ ইত্যাদি পদ্ধতির সাহায্যে জ্ঞান লাভ করা যায়। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানে সুসংবদ্ধ জ্ঞান অর্জন সম্ভব। 2. যে সকল রাষ্ট্রবিজ্ঞানী বলেন যে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে ধারাবাহিকতা নেই, তারা এটা অনুধাবন করতে পারেননি যে রাষ্ট্রবিজ্ঞান প্রথম থেকেই একটি পর্যায় অতিক্রম করে বর্তমান অবস্থায় পৌঁছেছে। 3. রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব ও তথ্য উভয়ের উপর গুরুত্ব প্রদান করেছে। মার্কস, এঙ্গেলস কেবল তত্ত্ব নয়, ঐতিহাসিক তথ্যের উপর ভিত্তি করে সমাজ বিকাশের ধারাটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করেছেন। 4. আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের পর্যায়ে উন্নতি করার জন্য পরিসংখ্যান, সংখ্যায়ন, রেখাচিত্র, গণিত ইত্যাদির সাহায্যে রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যমান নিরপেক্ষ গড়ে তুলতে চেয়েছিলেন। উপরিক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে যদিও রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞানের মর্যাদা দেওয়া যায়, তবুও মনে রাখতে হবে যে যে অর্থে পদার্থবিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান বিজ্ঞান, সেই অর্থে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় না। তাই লর্ড ব্রাইস রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে আখ্যায়িত করেছেন।